মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বন্দে ত্রিপুরা চ্যানেল। আমরা পড়ছিলাম ক্লাস 6-এর 6 চ্যাপ্টার দ্য বিগিনিংস অফ ইন্ডিয়ার সিভিলাইজেশন, বা যেটা হচ্ছে ভারতীয় সভ্যতার সূচনা। লাস্ট ক্লাসে তোমরা দেখেছো, আমরা পড়েছি, আমরা ম্যাপ দেখেছি যে কি কি কারণে ভারতের উত্তর পশ্চিমাংশ যেটা এবং পাকিস্তানের যে পার্টটা রয়েছে আমাদের সঙ্গে, সেই জায়গাটাতে সিন্ধু সভ্যতা কিভাবে আবিষ্কৃত হয়েছে, কোথায় আবিষ্কৃত হয়েছে, কিভাবে কি কি কারণে এটা একটা সভ্যতায় পরিণত হয়েছে, সেটা আমরা দেখেছি। সেখানে কি হয়েছে, আজকে থেকে 100 বছর আগে সেখানে আবিষ্কৃত হয়েছে। প্রথম বলেছিলাম দয়ারাম সাহানি, সেকেন্ড বলেছিলাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, প্রত্নতত্ত্ববিদ। ওনারা কি করেছেন, এই জায়গাগুলো আবিষ্কার করেছেন। প্রথম কোন জায়গাটা আবিষ্কার হয়েছিল? হরপ্পা। এই জন্য এই সভ্যতাটার আরেকটা নাম হয়েছে হরপ্পান সিভিলাইজেশন, বা যেটাকে আমরা বলছি হরপ্পা সভ্যতা। এখন অনেকগুলো নাম ছিল বলেছি, হরপ্পা সভ্যতা, সিন্ধু সরস্বতী সভ্যতা, সিন্ধু সভ্যতা, আর একটা ছিল সিন্ধু উপত্যকা সভ্যতা। এখন প্রশ্ন হচ্ছে, সিন্ধু উপত্যকা সভ্যতা এই কথাটা আমরা চ্যাপ্টারের বাকি জায়গাতে ব্যবহার খুব একটা বেশি করব না। কি কারণ, কেন করব না? হরপ্পা সভ্যতার বেশ কিছু স্থান রয়েছে, যেমন আবিষ্কৃত স্থান রয়েছে, তার মধ্যে ভারতের ভিতরে যেটা রয়েছে সেটা উল্লেখযোগ্য হচ্ছে, যেমন ধোলাবিরা রয়েছে, হরপ্পা রয়েছে যদিও পাকিস্তানে, কালীবঙ্গান রয়েছে যেটা রয়েছে রাজস্থানে, রয়েছে রাখিগড়ি, রয়েছে গানেরিওয়ালা। এর মধ্যে ধোলাবিরা বলেছি গুজরাটে, হরপ্পা রয়েছে আমাদের পাশের দেশ পাকিস্তানে, কালীবঙ্গান হচ্ছে গিয়ে রাজস্থানে, আর মহেঞ্জোদারোও রয়েছে সিন্ধুতে, রাখিগড়ি রয়েছে হরিয়ানাতে। এবার কেন আমরা সিন্ধু উপত্যকা সভ্যতা বলবো না? কারণ যত এখনো আবিষ্কার হচ্ছে, তো যতগুলো শহর আবিষ্কৃত হয়েছে, বড় বড় শহর ছাড়াও ছোট ছোট অনেকগুলো শহর সেখানে আবিষ্কৃত হয়েছে। এই ছোট ছোট শহরগুলোর বেশিরভাগই অনেকগুলোই রয়েছে যেটা সিন্ধুর উপত্যকা বা সিন্ধু নদীর পাশে নয়, যেটা সরস্বতী নদীর থেকেও অনেকটা দূরে রয়েছে। যেমন ধরো এই যে হরিয়ানার কথা বলেছি, যেটা কিন্তু সিন্ধুর থেকে অনেকটাই দূরে রয়েছে। ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে এই যে দূরে রয়েছে, যার জন্য এটাকে আর সিন্ধু উপত্যকা সভ্যতা বলা হচ্ছে না। এর জন্য চ্যাপ্টারে আমি বলেছিলাম আমরা বলবো এটা হয় হরপ্পা সভ্যতা, যেহেতু প্রথম আবিষ্কৃত শহর হরপ্পা, আর হচ্ছে গিয়ে সিন্ধু সভ্যতা বা সিন্ধু সরস্বতী সভ্যতা। এবার সরস্বতী নদী যেটা, সিন্ধুর কথা তোমরা জানো, সিন্ধু নদী এবং তার 5টি উপনদীর কথা আমরা অলরেডি পড়েছি। সরস্বতী নদীর কথা প্রথম উল্লেখ রয়েছে আমাদের ঋগ্বেদে। এই গ্রন্থে এই সরস্বতীকে দেবী এবং পর্বত থেকে সমুদ্রে প্রবাহিত নদী হিসেবেও কিন্তু পুজো করা হয়। হরপ্পা মহেঞ্জোদারো এখন পাকিস্তানে অবস্থিত, এই দুটোই ছিল প্রথম আবিষ্কৃত শহর এই সিন্ধু সভ্যতার। 1 শতাব্দী আগে তাদের সম্পর্কে আমরা জানতে পারি। সিন্ধু সভ্যতার সমভূমিতে বেশ কিছু স্থান অবস্থিত ছিল, যে কারণে এই সভ্যতাকে প্রাথমিকভাবে সিন্ধু সভ্যতা বলা হয়। যদিও আমি যেটা বলেছি, পরবর্তীকালে অনেকগুলো শহর আবিষ্কৃত হয়েছে। ধোলাবিরা যেটা রয়েছে গুজরাটে, পাকিস্তানে রয়েছে গানেরিওয়ালা, রয়েছে রাখিগড়ি যেটা হরিয়ানাতে। সরস্বতী অববাহিকায় শুধুমাত্র রাখিগড়ি বা গানেরিওয়ালাই নয়, আরও অনেক ছোট ছোট শহর আবিষ্কৃত হয়েছে। যেমন হরিয়ানায় ফরমান আবিষ্কৃত হয়েছে, ভিরানা নামে শহর রয়েছে, ম্যাপে তোমরা দেখো, বানোয়ালি নামে রয়েছে, রাজস্থানের কালীবঙ্গান, এগুলো আবিষ্কৃত হয়েছে। তাই যেটা বলেছি, এই সভ্যতাটাকে আমরা এখন আর সিন্ধু উপত্যকা সভ্যতা বলছি না। এবার আমরা চ্যাপ্টারের যেই জায়গাটাতে যাব, সবচেয়ে ইম্পর্টেন্ট, সিন্ধুর পরিকল্পিত শহর সম্পর্কে এবার আমরা আলোচনা করব। শহরটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী তৈরি করা হয়েছিল। উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমে প্রশস্ত রাস্তার ব্যবস্থা ছিল। কেমন, যেমন এখন আমরা শহরে দেখতে পাই প্রশস্ত রাস্তা, এবং পুরো যে শহরটা ছিল সেটা দুর্গ দ্বারা পরিবেষ্টিত ছিল। চারদিকে ফোর্ট ছিল বা দুর্গ ছিল। কেন দুর্গ কেন ব্যবহার করা হবে? কারণ বহিঃশত্রু যেন সহজে আক্রমণ করতে না পারে, এজন্য দুর্গ দ্বারা পরিবেষ্টিত ছিল পুরো শহরটা। রাস্তার দুপাশে ঘরগুলো তৈরি করা হয়েছে, দেখো পরিকল্পনা মতো প্রশস্ত রাস্তা, তার যে দুই দিকে শুধুমাত্র ঘরবাড়িগুলো তৈরি করা হচ্ছিল প্রত্যেকটা রাস্তাতে। আমি বলেছি যে উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমে রাস্তাগুলো প্রশস্ত ছিল, দুর্গ দ্বারা পরিবেষ্টিত ছিল। কেন? বহিঃশত্রু যেন আক্রমণ না করতে পারে। দুই দিকেই রাস্তার দুই পাশেই ঘর তৈরি হয়েছিল। একটা ঘর তৈরির ক্ষেত্রে
একটা কমন যে জিনিসটা ছিল সেটা হচ্ছে গিয়ে ইট দিয়ে ঘরগুলো তৈরি করা হয়েছিল। এখনকার যেমন শহরে আমরা দেখি প্রচুর পরিমাণে ঘর বাড়ি তৈরি হচ্ছে ইট দিয়ে, সেই সময় ভাবো আজকে থেকে এত বছর আগে সেখানেও কিন্তু কি হয়েছে, ইট দিয়ে ঘর বাড়িগুলো তৈরি করা হয়েছে। এছাড়া শহরটাকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছিল। দুটো ভাগে কিরকম বিভক্ত করা হয়েছিল, যে তার মানে আমরা এই জায়গাটা পড়লে বুঝতে পারবো যে ওখানেও কিন্তু একটা বিভাজন ছিল। বলছে উচ্চ শহর আর নিম্ন শহর নামে পরিচিত ছিল। এবার উচ্চ শহর আমরা কোনটাকে বলবো, যেখানে অভিজাত লোকেরা থাকতো সেটা হচ্ছে গিয়ে উচ্চ শহর, আর যেখানে সাধারণ লোক থাকতো সেটাকে আমরা বলছি নিম্ন শহর। বড় বড় অনেকগুলো বাড়ি ছিল যেগুলো যৌথ উদ্দেশ্যে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে। যৌথ উদ্দেশ্য কেমন, যেমন ধরো ব্যবসার জন্য পণ্য যেটা জিনিসপত্র আসছে সেটাকে মজুত করার গুদাম। গুদাম মানে কি, যেখানে প্রচুর পরিমাণে জিনিসপত্র ঢুকিয়ে রাখা হয়, পরবর্তী সময় ব্যবসার জন্য এখান থেকে বের করে যদি অন্য দেশে পাঠানো হয় সেটা করা হয়, আদারওয়াইজ কি করা হয়, দেশের বিভিন্ন জায়গাতেও ব্যবসাটা করা যায়। এবার এই যে শহরের যে অনেকগুলো সার্বজনীন এবং ব্যক্তিগত জলাধার ছিল, কেন, ফর ড্রিঙ্কিং পারপাস এবং স্নানের জন্য। তাহলে দেখো প্রত্যেকের মানে ব্যক্তিগতভাবেও ছিল, আবার সার্বজনীন জলাধার যেগুলো সেগুলোও ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে একটা বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে, যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল 12x7। দৈর্ঘ্য ছিল 12 মিটার আর প্রস্থ ছিল 7 মিটার। এটা খুব প্ল্যান ওয়াইজ তৈরি করা হয়েছে, কারণ একে তো এটার সাইজটা তোমরা দেখেছো, দৈর্ঘ্য প্রস্থে হচ্ছে 12x7। এটা বিটুমিন দিয়ে তৈরি করা হয়েছে। বিটুমিন একটা জল নিরোধী উপকরণ, যা ভেতরে দেওয়া রয়েছে যেন জলটা বাইরে বেরিয়ে না যেতে পারে। কেমন, শুধু তাই নয়, এই যে জলটা তো কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে, পাশে একটা কূপ ছিল, সেই কূপ থেকে প্রয়োজনে সেটাকে যে জলটা ছিল সেটাকে বের করে পুনরায় আবার তাতে পরিষ্কার জল ঢোকানোরও ব্যবস্থা ছিল। দেখো কত প্ল্যানিং করে সেই সময় তৈরি করা হয়েছিল। তো আমরা তাকে সভ্যতাই তো বলবো। মনে করা হচ্ছে মেনলি ধর্মীয় আচরণ অনুষ্ঠানের জন্যই ব্যবহৃত হতো এই স্নানাগারটি, যেটা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। তবে কোথায় অবস্থিত ছিল, সেটা উঁচু শহরে অবস্থিত ছিল। এই যে বললাম শহর দুটো ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে উচ্চ শহর, একটা হচ্ছে গিয়ে নিম্ন শহর। তার মানে অভিজাতরা যেখানে বসবাস করত সেখানটাতেই ছিল এই বৃহৎ স্নানাগার। এবার জলের ব্যবহার কীরকম ছিল, আমি দেখো একটা পয়েন্ট বলেছি, যেটা হচ্ছে বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এবার জলের ব্যবহার, এটা আরেকটা পয়েন্ট হচ্ছে যে জলের ব্যবস্থাপনা আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর কিন্তু দেখো সিন্ধুবাসীরা খুব গুরুত্ব দিত। প্রত্যেক বাড়িতে স্নানের জন্য আলাদা আলাদা ব্যবস্থা ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেখানকার নিষ্কাশন ব্যবস্থা। আমরা যখন সভ্যতার যে বিভিন্ন বৈশিষ্ট্য পড়েছি, সেখানে আমরা কি দেখেছি যে সভ্যতার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই যে নিকাশি ব্যবস্থাটা ভালো থাকতে হবে, মানে কোথাও জল আটকে যাবে না, জলটা মানে বাড়িঘর থেকে বেরিয়ে চলে যাবে। এই যে নিকাশি ব্যবস্থাটা আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন ড্রেন করা হচ্ছে, কাভার ড্রেন করা হচ্ছে, দেখো সেই সময়ে ওরা আজকে থেকে এত হাজার বছর আগে সেখানে কিন্তু তারা এই ধরনের ব্যবস্থা করেছিল। কিরকম ছিল, প্রত্যেক বাড়িতেই ড্রেন ছিল, নিকাশি নালা যেটাকে বলা হয়। এবার এই ড্রেনগুলো যে এখন যেভাবে আছে সেরকম ভাবো, শুধুমাত্র যে আমাদের বাড়ির জলগুলো গিয়ে কোথায় পড়ছে, একটা বড় ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছে, কেমন, আর এগুলো রাস্তার নিচে দিয়ে বয়ে যেত এবং বর্জ্য জল নিষ্কাশিত করা হতো। তুমি ভাবো এত বছর আগে, তোমরা ভাবো যে সেখানকার, তাহলে এটাকে একটা উন্নত সভ্যতাই বলা চলে, যেখানে এত সুন্দর একটা মানে যে নিকাশি ব্যবস্থা যেটাকে আমরা বলি সেটা ছিল। এবার মহেঞ্জোদারোতে মানুষরা ইটের তৈরি শত শত কূপ থেকে জল তুলত। তবে অন্যান্য অঞ্চলে পুকুর বা নিকটবর্তী নদী বা ধরো মানুষের সৃষ্ট জলাধার থেকেও জল এই বিভিন্ন জায়গাতে মানে ওরা ব্যবহার করত। ধোলাবিরা হচ্ছে গুজরাটে, যেখানে কচ্ছের রান রয়েছে, সেখানে একটা বৃহত্তম জলাধার আবিষ্কার হয়, যেটা হচ্ছে গিয়ে 73 মিটার, 73 মিটার। কেমন, এবার ধোলাবিরাতে অন্তত 6টি বড় বড় জলাধার ছিল। কি দিয়ে তৈরি করা হয়েছিল, যে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, বা যেমন ধরো পাথর কেটে তারপর তার মধ্যে কিন্তু এই জলাধারগুলো তৈরি করা হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই
জলের ব্যবস্থাপনার জন্য এবং চাষের জন্য ব্যবহার করা হয়েছিল। তাহলে এই যে হরপ্পার যে আমরা টাউন প্ল্যানিংটা দেখলাম, সেখানে আমরা কি কি দেখেছি? একটা হচ্ছে গিয়ে রাস্তা, একটা ইম্পর্টেন্ট জিনিস। ক্লামজি যদি রাস্তা হয়, ছোট ছোট রাস্তা হয়, তাহলে খুব অসুবিধা হয়, এখন আমাদেরও দেখো অসুবিধা হয়। এই জন্য ওরা দেখো প্রশস্ত রাস্তার ব্যবস্থা করেছিল, এবং সেটা কিভাবে? একদিকে পূর্ব পশ্চিমে, আরেকদিকে হচ্ছে উত্তর দক্ষিণে। এবং বাড়িগুলো কিভাবে তৈরি করছে? রাস্তার দুই পাশে, যেন যাতায়াতের কোনো অসুবিধে না হয়। একটা গেল। সেকেন্ড, ওদের জলের ব্যবস্থা খুব ভালো করছে, প্রত্যেক বাড়িতেই জলের ব্যবস্থা ছিল, সার্বজনীনভাবেও ছিল, আবার প্রত্যেক বাড়িতেও ছিল। স্নানের জলের ব্যবস্থা, স্নান ঘরের ব্যবস্থাও ছিল। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ছিল? যে শহরকে দুটো ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে গিয়ে উচ্চ ভাগ, একটা হচ্ছে গিয়ে নিম্ন ভাগ। উচ্চ ভাগে আমরা দেখেছি কারা থাকছে? অভিজাতরা। আর নিম্ন ভাগে আমরা কাদের দেখছি? নিম্ন ভাগে আমরা দেখছি সাধারণ লোকদেরকে। তাহলে জলের ব্যবস্থা দেখলাম, এ হচ্ছে ওদের টাউন প্ল্যানিং। এবার আমরা আরেকটা পয়েন্ট রয়েছে তোমাদের বইয়ে, যেটা হচ্ছে গিয়ে হরপ্পাবাসীরা কি খেত। আমাদের কিউরিওসিটি হয়তো যে এত বছর আগে ওরা কি খেত। হরপ্পাবাসীরা বেশিরভাগই, এই যে কতগুলো নদীর নাম বলেছি আমি, সিন্ধু, তার 5টি উপনদী, সঙ্গে রয়েছে সরস্বতী নদী, এই নদীর তীরে বসতি স্থাপন করত। কেন? নদীর তীরে আগে বেশিরভাগ শহর, এখনো যদি তুমি বিভিন্ন শহরের তোমরা নাম জানতে চাও না, দেখবে যে পাশে একটা বড় নদী রয়েছে। নদীর পাশে কেন শহরগুলো তৈরি হয়েছিল? কারণ জলের চাহিদা মেটানোর জন্য, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে কি, প্রত্যেক জায়গাতে, প্রত্যেক সভ্যতাতে এগ্রিকালচারটা ছিল মেন, কৃষিটা ছিল মেন। এজন্য কৃষির জন্য জলের ব্যবস্থা করা হয়। কেন? তাহলে মাটি কি থাকবে? নদীর পাড়ের মাটি অনেক বেশি উর্বর হয়। এবার প্রত্নতত্ত্ববিদরা অনুসন্ধান করে দেখেছেন যে হরপ্পাবাসীরা কি কি খেত। বলছে ডাল এবং বিভিন্ন ধরনের শাকসবজি ছাড়াও তারা বার্লি, গম, কিছু বাজরা এবং কখনো কখনো চালের মতো খাদ্যশস্যও তারা খেত। কি করে জানা গেল সেটা? কারণ যখন খনন করা হচ্ছিল বিভিন্ন শহর, তখন খননের ফলে কিন্তু অনেক কিছু আবিষ্কার হচ্ছে, প্রত্নতত্ত্ববিদরা পেয়েছেন, যেটার থেকে ধারণা করা হচ্ছে যে এই বিষয়গুলোকে এরা খাদ্য হিসেবে গ্রহণ করত। সবচেয়ে আশ্চর্যের বিষয় ভাবো, তখন চাষের জন্য ওরা লাঙল ব্যবহার করত। সেটা দিয়ে কি করতো? মাটিটাকে তুলে তারপর ফসল উৎপাদন করত। এবার ওরা শুধুমাত্র এগুলোই খেত না, ওরা মাছ মাংসও খেত। কিভাবে বোঝা গেল? মাংস খাওয়ার জন্য বিভিন্ন প্রাণী, বিভিন্ন ছোট ছোট প্রাণীদেরকে ওরা মানে পালন করত। এখন যেরকম ধরো কোথাও ছাগল পালন করা হচ্ছে, কোথাও ধরো মুরগি পালন করা হচ্ছে, এই ধরনের পালতো ওরা খাওয়ার জন্য মাংস। আর প্রচুর পরিমাণে মাছও ওরা খেত। মাছ কীভাবে? মাছ তো নদীর পাশে ওরা ছিল। তো কি করে জানলো প্রত্নতত্ত্ববিদরা যে মাংস আর মাছ খেত? কারণ যখন খনন করা হয়েছে, তখন বিপুল সংখ্যক প্রাণী এবং মাছের হাড় পাওয়া গেছে। তা থেকে প্রত্নতাত্ত্বিক উপাদান মানে হচ্ছে যেটা মাটির নিচে খুঁড়ে পাওয়া যাবে, সেটা থেকে মানে ধারণা করতে হবে যে ওই সময়ের লোকেরা, ওদের লেখা তো সবটা পড়া সম্ভব নয়, বা আমরা পাইনি সেটা, তাহলে কি প্রত্নতত্ত্ব এগুলোর থেকে আমরা কিভাবে জানতে পারবো প্রাচীন সভ্যতা থেকে? প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে। প্রত্নতত্ত্ববিদরা বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে যেটা পাবেন, তার উপর ধারণা করে সেটাকে সেইখানটায় ইতিহাস রচনা করা হয়। তাহলে আমরা এই জায়গাটা কি দেখলাম? কি খেত ওরা? প্রথম দেখেছি ওরা বিভিন্ন ধরনের ডাল খেত, শাকসবজি খেত, বার্লি, গম, বাজরাও, কখনো কখনো চালের মতো খাদ্যশস্য খেত। এছাড়া কি খেত? মাছ আর মাংস। তাহলে আজকে এটুকুই থাকছে, পরের ক্লাসে আমরা আবার নেক্সট পার্টটা আলোচনা করছি।